আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার বন্ধুরা বান্ধবীরা সবাই ঘুমাচ্ছে? জানি না। ঠিক আছে, স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে পড়েছিলাম প্যাসকেলের ল পর্যন্ত, দ্য প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ ফোর্স, দুটো বিষয় ছিল। তারপর আরো বেশ কিছু বিষয় বাকি আছে। সেটা হলো ইলাস্টিসিটি, ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে দেখবো। ইলাস্টিসিটি, হুকস ল, ইয়ং মডুলাস, এরকম কিছু কিছু বিষয় আছে। তো কয়টা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করি আগে। আমরা যে পর্যন্ত করে ফেলেছি এটা দিয়ে কিন্তু অনেক ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করা যায়। যেমন এই ফার্স্ট এই ক্রিয়েটিভ কোশ্চেনটা করি একটু। এইটা একটা রেক্টেঙ্গুলার অবজেক্ট আছে, যার এরিয়া দেওয়া আছে, হাইট দেওয়া আছে। আচ্ছা, এরকম, হ্যাঁ, এরিয়া দেওয়া, হাইট দেয়া। তার এরিয়া কতটুকু এটা আমি আঁকছি, ডান দিকে আঁকছি। এর এরিয়া কত? 24। 24 হাইট square হচ্ছে, centimeter. হাইট হল 3। আচ্ছা, এই জিনিসটা যখন আমি কেরোসিনের মধ্যে নিয়ে যাই তখন তার ওয়েট হয় 1.4 নিউটন। এই জিনিসটাকে আমি দড়িতে ঝুলাই দিলাম, কেরোসিনের মধ্যে ছেড়ে দিলাম, তাহলে দেখা যায় তার ওয়েট তখন 1.4 দেখা যায়। এটা কিন্তু অ্যাকচুয়াল ওয়েট না, এটা হচ্ছে কেরোসিনের মধ্যে ডুবাই দিলে অ্যাপারেন্ট ওয়েট। এই হচ্ছে অবস্থা। তো এগুলো আমরা জানি। কোশ্চেন নাম্বার এ, হোয়াট ইজ buoyancy, why is it easier to swim in the sea than the river? So determine the density of the object. ওর ডেন্সিটি বের করতে হবে। কোশ্চেন নাম্বার সি, ডেন্সিটি কেমন বের করবো?
m/v। ভিতে আছে কিন্তু মাস কত? তার মাস কত? তার মাস কি জানি? না স্যার। মাস কি বের করা যাবে? যাবে তো। আচ্ছা, তুমি যেখানে মাস বের করতে চাও তুমি যদি এটা ধরে নাও যে ওয়েট ইন কেরোসিন, সেটা থেকে মাস বের করবে, এটা ভুল হবে। এটা কিন্তু রিয়েল ওয়েট না। রিয়েল ওয়েট জানলে মাস বের করতে পারতাম। কেরোসিনের মধ্যে অ্যাপারেন্ট ওয়েট, এই অ্যাপ্রোচে হবে না। ও আচ্ছা। অ্যাপ্রোচটা কি হবে দেখো, অ্যাপ্রোচটা কি কেমনে সমাধান করতে হবে, যে আর্কিমিডিসের লটা ফলো করতে হবে। আমরা আর্কিমিডিসের ল থেকে জানি যেটা the apparent loss of weight equals to the weight of displaced liquid. Apparent loss of weight, there is actually difference between weight in air minus weight in kerosene. আচ্ছা, এখন ওয়েট ইন এয়ার, বাতাসে তার ওয়েট কত সেটা কি জানি? না। জানি না, কিন্তু ওয়েট ইন কেরোসিন সেটা জানি 1.4। আচ্ছা, জানি। হ্যাঁ। তারপর হচ্ছে ইকুয়ালস টু কি, ওয়েট অফ ডিসপ্লেস লিকুইড। ডিসপ্লেস লিকুইডকে আমরা লিখতে পারি এরকম যে ভলিউম অফ ডিসপ্লেস লিকুইড টাইমস ডেন্সিটি অফ লিকুইড টাইমস জি। এখন এখানে কিন্তু অনেকগুলো জিনিস আমরা জানি। কোন কোন জিনিসগুলো জানি একটু বলি, যে ডিসপ্লেস লিকুইড সেটা ভলিউম জানি, ওই যে 24 সেন্টিমিটার স্কোয়ার আর 3 সেন্টিমিটার, ওখান থেকে আমি ভলিউমটা বের করতে পারবো, ডিসপ্লেস ভলিউমটা বের করতে পারবো। ডেন্সিটি অফ লিকুইড কত জানি, যে লিকুইডের মধ্যে রাখা আছে এটাকে 800, তারপরে জি আছে 9.8 জানি, সবগুলো জানি। তার মানে আমি ডান পাশে এই যে ডিসপ্লেসড লিকুইড ভলিউম, তারপরে ডেন্সিটি অফ কেরোসিন, জি সবগুলো বসাতে পারবো। ভলিউমটা বসাতে পারবো। ভলিউমটা কেমনে করবো, যে 24 টাইমস কত 3 টাইমস 10⁻⁶, কারণ সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে হবে। তো সবগুলো পারবো, হ্যাঁ ডান পাশে সবটা পারবো। ওয়েট কেরোসিন কত 1.4 নিউটন, এটাও পারবো। কিন্তু ওয়েট ইন এয়ার এটা একটু ঝামেলা হইতেছে। ওয়েট ইন এয়ার কত? স্যার ওয়েট ইন কেরোসিন ডান দিকে অ্যাড করে দিলে হবে না? ওটা হবে, হ্যাঁ তা তো হবে, কিন্তু ওয়েট ইন এয়ার তাহলে ওয়েট ইন আমার তো ডেন্সিটি বের করতে হবে। এয়ার, জি স্যার আগে ওয়েট ইন এয়ার বের করে তারপর ডেনসিটি হ্যাঁ বের পারবা, করলে হবে না স্যার? হ্যাঁ পারবা। তাহলে তাহলে এখান থেকে ওয়েট ইন এয়ার একটা ভ্যালু আসবে, তাই না? ওয়েট ইন এয়ার একটা ভ্যালু পাবো আমি, সামথিং কিছু একটা ভ্যালু পাবো, কারণ এই পাশের ডান পাশের 1.96। 1.96। আচ্ছা, সো ওয়েট ইন এয়ার আপনার কিসের সমান? এমজি এর সমান, তাই না? 1.96। আচ্ছা, তাহলে আবার এমজি কিসের সমান? এম এম এর জায়গায় কি বলা যায়? 0 জি 1.96। এখন এখানে আমি ভলিউম দিতে পারবো, অবজেক্টের ভলিউম বসাতে পারবো, জিও বসাতে পারবো, ডেনসিটি, এখানে যে ডেনসিটি, এই ডেনসিটি হচ্ছে অবজেক্টের ডেনসিটি, তাই না? ρ1, ইয়েস স্যার। মানে ρ1 এর ভ্যালুটা বের হয়ে আসবে, বের হবে কত 2784.12 কেজি পার এম কিউব। আমি কিন্তু ইচ্ছা করি পুরো কোশ্চেনটার আনসারটা আমি দেই নাই, অল্প একটু রেখে দিছি, বাকি একটু তোমাদের করা লাগবে। তার মানে এটা অ্যাপ্রোচটা কি আমি একটু বলি, কেমন সমাধান করবা। বলতেছে ডেনসিটি বের করতে হবে, অবজেক্টিভ ডেনসিটি। তো এখানে আমরা ইকুয়েশন দাঁড় করালাম, ওয়েট ইন এয়ার মাইনাস ওয়েট ইন কেরোসিন ইকুয়ালস টু ওয়েট অফ ডিসপ্লেসড লিকুইড। এখন ওয়েট অফ ডিসপ্লেসড লিকুইড পুরোটা পেয়ে যাই,
ওয়েট অফ কেরোসিন 1.4 সেটাও পাই, ওয়েট ইন এয়ার এটা জানি না, ওয়েট ইন এয়ারের ভ্যালু আসে কত 1.96, এখান থেকে আমরা নিয়ে আসি ভি রো 1g 1.96, সেখান থেকে আমরা অবজেক্টিভ ডেন্সিটি রো 1 সেটা বের করতে পারি, রেজাল্ট আসবে 2784.12 2784, হ্যাঁ কেজি পার এম কিউব। ঠিক আছে, তো আজকে যেমনগুলো দেখাবো ওগুলো কিন্তু তোমাদের সব হোমওয়ার্ক থাকবে সবগুলো। আচ্ছা, তো এটা আশা করি পারবা। তারপরে ডি, whether the given information follows the Archimedes principle, ফলো করে কিনা, ফলো তো করবেই, ফলো করারই কথা। আচ্ছা, কিভাবে ফলো করে দেখি, আর্কিমিডিস ল অনুযায়ী কি হবে, হ্যাঁ মানে আসলে ব্যাপারটা কি দেখো, আর্কিমিডিস ল তো ফলো করবেই, কারণ আমি আগের অঙ্কটা তো সমাধান করছি আর্কিমিডিসের লটারে ট্রু ধরে নিছি। আগের অঙ্কটা সমাধান করছি কেমনে, আর্কিমিডিসের লটাকে ব্যবহার করে তো একটা আনসার বাড়ি করছি, একটা একটা ভ্যালু বের করছি। তো ওই ভ্যালু যখন ব্যবহার করব তখন তো আর্কিমিডিসের লটা ট্রুই হবে, প্রুফ হবে, তাই না? আমি যদি আর্কিমিডিসের লটা ব্যবহার করে একটা ভ্যালু বের করি, পরে সেই ভ্যালুটা দিয়ে আবার অঙ্ক করি, তাহলে দেখবো আর্কিমিডিসের লর সাথে মিলে গেছে, তাই না? মানে এটা যুক্তি আর কি। আমি আর্কিমিডিসের ল দিয়ে ভ্যালু বের করলাম, এখন ভ্যালুটা দিয়ে আবার ইউজ করে দেখা যাবে যেটা আর্কিমিডিসের লটা ফলো করতেছে। এটাতে হওয়ার কথা নাকি, এটা তো হওয়ার কথা। তো এই এই জিনিসটার নাম আছে, এই জিনিসটার Yes, নাম হলো, sir. এই জিনিসটা এটা একটা ফ্যালাসি। যুক্তির ক্ষেত্রে যখন এরকম কেউ ব্যবহার করে এটাকে বলা একদম ফ্যালাসি, সার্কুলার রিজনিং। এটাকে বলে সার্কুলার রিজনিং, মানে তুমি আগে থেকে একটা জিনিসকে সত্যি হিসেবে ধরে নিছো, পরবর্তী একটা রেজাল্ট বাড়ি করছো, পরে ওই রেজাল্টটা কি হবে, দ্যাট উইল বি অলওয়েজ কনসিস্টেন্ট উইথ দ্য প্রিভিয়াস ইনফরমেশন। তুমি একটা জিনিসকে সত্যি ধরে নিয়ে একটা একটা ভ্যালু বের করছো, তাহলে এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা আগের ধরে নেওয়া জিনিসটাকে সাপোর্ট করবে। হুম, তো এটাকে বলে সার্কুলার রিজনিং। আমাদের দৈনন্দিন জীবনে এইভাবে কোন জিনিসকে প্রুফ করতে যাওয়াটা একটা ফ্যালাসি, এটা একটা সমস্যা, কারণ আমি তো আগে থেকে এই জিনিসটাকে সত্যি ধরে নিছি, তাহলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা সবসময় আগের ইনফরমেশনটাকে সাপোর্ট করবে। তো এইটা আসলে প্রুফ করার সিস্টেম না। হ্যাঁ, তারপরেও কোশ্চেনের মধ্যে যেরকম দিছে যে এটা আর্কিমিডিসের লটা ফলো করে কিনা, হ্যাঁ ফলো তো করবেই। হ্যাঁ, কারণ আমি আর্কিমিডিসের লটা ফলো করেই একটা ভ্যালু বের করছি, পরে সেই ভ্যালুটা দ্যাট উইল বি অলওয়েজ কনসিস্টেন্ট উইথ আর্কিমিডিস ল। তো এরকম প্রুফের আসলে কোনো মানে নাই। তো এটা কি লেফট হ্যান্ড সাইডটা বলি, লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কত আসবে, 1.96 থেকে 1.4 মাইনাস করবো, ওই যে 1.96 আমরা বের করছিলাম না, ইউজ দ্য ভ্যালু অফ রো 1 ফ্রম সি। আগের অঙ্কে বের করলাম কি, ওয়েট ইন এয়ার 1.96 এর সমান, তো দূরে থেকে মাইনাস করলে এত আসে 0.563 নিউটন, এটা লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। রাইট হ্যান্ড সাইডের ভ্যালু সেটাও 0.563 নিউটন। তো এখানে দেখতে পাচ্ছি যে দুইটা সাইড সমান। হুম, কোশ্চেন নাম্বার 2, the weight of an object, আশা করছি একটু দেখো তুমি, সারফেস এরিয়া 20, হাইট হচ্ছে 10, আর এয়ারের ওয়েট আর ওয়াটারের ওয়েট দেওয়া আছে। তার মানে এরকম একটা অবজেক্ট বাক্সের মতো, তার একটা সারফেস এরিয়া আছে, একটা হাইট আছে। এখন সেটাকে যদি আমি বাতাসের মধ্যে রাইখা মাপি, মানে একটা হ্যাঙ্গিং স্কেল দিয়ে বাতাসে রেখে মাপি, বাতাসে তো থাকে যে কোনো জিনিস, তো মাপার সময় 9.8 আসে, আর পানিতে ডুবায় রাখলে তখন 7.84 নিউটন আসে। ভালো কথা। ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য অবজেক্ট, অবজেক্টের ডেন্সিটি বের করতে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি করি, আমরা কিন্তু মাস এক রকমের জানি, আমরা কি অবজেক্টটা মাস জানি, কিন্তু বের করতে পারবো অবজেক্টের মাস, ডেন্সিটি বের করতে গেলে দুটো জিনিস লাগে, মাস আর ভলিউম।
একদম সব ভলিউম তো দেওয়া আছে না, এরিয়ার হাইট ভলিউম আসবে। আচ্ছা, এখন মাসটা কি আনা যাবে? Yes, sir. মাসটা কি বানানো যাবে? মাস কি বানানো যাবে? মাস হচ্ছে, দেখো যে তার এয়ারে ওয়েট হচ্ছে 9.8। যে কোনো অবজেক্ট আমরা যখন ওয়েট মাপি, এয়ারই তো মাপি, ভ্যাকুয়াম রেখে তার মাপার ইয়ে নাই, এই মাপি না সাধারণত। ভ্যাকুয়াম রেখে মাপতে পারলে ভালো হইতো, কিন্তু এটা প্র্যাকটিক্যাল না। তো আমরা বলি যে একটা অবজেক্টের এয়ারে ওয়েট মাপলে যা হয় অ্যাকচুয়াল ওয়েটটা তার কাছাকাছি হয়, সেরকমটাই হয়। তো ওয়েট যদি জানি, মাস বের করতে পারি। এটা মাস কত হবে? একটা অবজেক্টের ওয়েট যদি হয় 9.8, মাস কত? কত কেজি? স্যার 1 কেজি। 1 কেজি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি 1 কেজি মাসকে ডিভাইড করলাম ভলিউম দিয়ে। ভলিউম তো এমনি বের করা যায়, তার এরিয়া আছে, হাইট আছে, তাই না? এরিয়া হাইট সেখান থেকে বের করা যায়। তার ভলিউম হচ্ছে 0.0002 কিউবিক মিটার। তো আমরা m/v যখন করি তখন চলে আসে সিম্পলি 5000 kg/m³। এইখানে অবশ্য আমি একটা কাজ করছি, আর্কিমিডিসের লটা এখানে দরকার ছিল না। আমি যখন এটা সলভ করছিলাম, এটা ভুল হয়েছে। আর্কিমিডিসের লটা দিয়ে ভলিউম বের করার দরকার নাই, কারণ ভলিউম আমি এমনি জানি, জানি কিনা এরিয়ার হাইট, এখান থেকে ভলিউম বের করা যায়। আমার এই কারিগরি করে ভলিউম বের করার কোনো দরকার ছিল না। যাক, এটা আমার তখন খেয়াল ছিল না, ভুল করে করছি। ঠিক আছে, তাহলে ভলিউম বের করব মাসকে, আর ওয়েট থেকে মাস বের করব, ডিভাইড করে দিলে 5000 আসবে। এটা কি আর্কিমিডিসের ল ফলো করে কিনা? হ্যাঁ, করবে। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, দেখবো দুইটাই আসবে 1.96। তারপর বলবো যে এটা আর্কিমিডিসের ল ফলো করে। ফাহিম শাহরিয়ার, তোমার কি, আমি কি নতুন দেখতেছি নাকি তোমাকে আজকে? ফাহিম শাহরিয়ার, না স্যার, আগে ক্লাসে করেছি, জয়েন করতে লেট হয়ে যেত তোমাকে স্যার, আমি এই জন্য। চিনি চিনি লাগে না মনে হয়, আমি কেন যে তোমাকে চিনতে পারছি না। চেনেন মানে তো স্যার? চিনি, এই নামটা তো আমি কখনো মনে জুমে দেখি নাই। জি স্যার। এই নামটা আমি কখনো জুম ক্লাসে দেখি নাই মনে হয়। হুম? স্যার দেখছেন স্যার, খেয়াল করেন? কয়বার দেখছি আমি তো। তুমি জুম ক্লাস মানে কদিন ধরে করতেছো, বা এই 2-3 মাসে কয়টা ক্লাস করছো একটু বলবা, যদি তুমি কিছু মনে যদি না করো। স্যার এমনি স্যার, আ- এমনি স্যার আগের সপ্তাহে স্যার মিস বেশি হয়েছে স্যার, এই জন্য স্যার হয়তো দেখেননি। আমার ফিজিক্স ক্লাস তুমি কদিন ধরে করতেছো? আমার ফিজিক্স স্যার ক্লাস এমনি গুলো স্যার টানা স্যার 3 দিন হয়তো মিস হয়েছে, 3-4 দিন। এর আগে করতা? ও আচ্ছা, যাক, জি আমি স্যার, এর আগে করতাম। তোমার নামটা আমার কোনো নজরে পড়ে নাই। আচ্ছা, আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, ওই একই রকমের কথা। চার কোণ একটা বাক্স আছে, সারফেস এরিয়া 25, লোয়ার পার্ট অফ দ্য রেক্টাঙ্গুলার ব্লক, নিচের পার্টটা পানির মধ্যে ডুবাই দিলাম, সাঙ্ক ইনটু ওয়াটার, দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ 1000। আচ্ছা, হাইট অফ দ্য আপার সারফেস, from the upper surface of water is 5 centimeter, the height of block is 5 centimeter. আচ্ছা, ব্যাপারটা কেমন, সিচুয়েশনটা আমি এখানে আঁকছি যে পানির মধ্যে একটা ব্লকে ডুবানো আছে। ব্লকের নিচের সারফেসটা হইতেছে 25 সেন্টিমিটার স্কোয়ারের সারফেস এরিয়া, আর অবজেক্টের নিজের হাইট হচ্ছে 5, আবার সেটা আপার সারফেসটা পানির থেকে 5 সেন্টিমিটার নিচে আছে। সো দ্য আপার সারফেস ইজ এট 5 সেন্টিমিটার ডেপথ। আবার আপার সারফেস আর লোয়ার সারফেসের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি বলি লোয়ার সারফেসটা পানি থেকে কতটুকু নিচে আছে,
টোটাল 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। আচ্ছা, 10. 10। আচ্ছা, তো এখন বের করতে হবে ফাইন্ড আউট দ্য প্রেশার এট দ্য লোয়ার সারফেস অফ দ্য ব্লক। লোয়ার সারফেসের প্রেশার কত? তো বের করা যাবে কিভাবে? সিম্পলি বের করা যাবে, কোন ফর্মুলা দিয়ে বের করা যাবে? P equal to F by A. এফ বাই এফ পাবা কই? এফ কেমনে বের করবা? P equals to H rho g আছে না? P equals to H rho g, সেখান থেকে তো হয়। কি বসাবো? H এর জায়গায় কি বসাবো বলো? H rho g দিয়ে বের করা যাবে। হ্যাঁ, H এর জায়গায় কি বসাবো? হ্যাঁ। না, বলছি কি বসাবো? H এর ভ্যালু কত বসাবো? আচ্ছা, হ্যাঁ 10 সেন্টিমিটার 0.1। 0.1। 0.1। আচ্ছা, ডেন্সিটি রো, ওয়াটার ডেন্সিটি আর জি 9.8। আচ্ছা, তারপর ডি, ডাজ ইট ফলো দ্য আর্কিমিডিস প্রিন্সিপল? আর্কিমিডিসের লটা ফলো করে কিনা, প্রিন্সিপলটা ফলো করে কিনা? আর্কিমিডিসের প্রিন্সিপল ফলো করে কিনা এটার জন্য কিছু ইনফরমেশন থাকা উচিত কোশ্চেনের মধ্যে। যেমন এখানে আমি দুইটা ইনফরমেশন অ্যাড করে দিছি, প্রশ্নের মধ্যে ছিল না, কিন্তু এই ডি এর আনসারটা করার জন্য, সলভ করার জন্য এই দুইটা ইনফরমেশন দেওয়া দরকার। যেমন এখানে বলেছি ব্লকের মাস হচ্ছে 0.2 কেজি আর ওয়াটার তার ওয়েট হচ্ছে এত নিউটন। এরকম কিছু ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে আমি যাচাই করে দেখতে পারবো যে আর্কিমিডিসের লটা ফলো করে কিনা। আর্কিমিডিসের ল এর মধ্যে কি থাকে? লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে তার ওয়েটের ডিফারেন্সটা কত? তো ওয়েট ইন এয়ার মাইনাস ওয়েট ইন ওয়াটার। সো আমি যখন এরকম তোমাকে মাস দিয়ে দিব, মাস থেকে তুমি ওয়েট ইন এয়ার বের করতে পারবা। ওয়েট ইন ওয়াটার যখন দিয়ে দিব তখন তুমি একটা ডিফারেন্স বের করতে পারবা। তো এই দুটো ইনফরমেশন যদি না থাকতো তাহলে কি আমি লেফট হ্যান্ড সাইড বের করতে পারতাম? কোশ্চেনের মধ্যে কিন্তু নাই। এই জন্য আমি দুটো এই ইনফরমেশন অ্যাড করে দিয়েছি যাতে তুমি আর্কিমিডিসের লটা যাচাই করে দেখতে পারো। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইড একটা ভ্যালু আসে, রাইট হ্যান্ড সাইড একটা ভ্যালু আসবে, দেখা যাবে দুটো সমান। তো ঘুরে ফিরে একই রকমের কথা সবগুলো। কোশ্চেন নাম্বার 4, ভলিউম 400 cm কিউব, ওয়েট ইন এয়ার 19.6 আর ওয়েট ইন ওয়াটার 15.68। এই হচ্ছে সেই ব্লকটা, যে ব্লকের ওয়েট ইন এয়ার 19.6, ওয়েট ইন ওয়াটার 15.68, ভলিউম দেওয়া আছে আর গ্র্যাভিটি দেওয়া আছে। ওকে, বের করতে হবে কোশ্চেন সি তে ডেন্সিটি বের করা। অবজেক্টের ডেন্সিটি কত? ডেন্সিটি বের করতে হলে ফার্স্ট দেখতে হয় যে আমার এম আর ভি আছে কিনা। ভলিউম আছে, খুব সহজ। মাস, মাস যদি হয় 19.6 নিউটন তাহলে সেটাকে আমরা 9.8 দিয়ে ডিভাইড করতে পারি। এই জন্য দেখো একটু যে এখানে এই রো ইকুয়ালস টু এম বাই ভি, সেখানে ওই এম এর বদলে লিখে দিছি কি ডাব্লিউ বাই জি। সো 19.6 কে যখন জি দিয়ে ডিভাইড করবো 2 কেজি আসবে, সেটা যখন ভলিউম দিয়ে ডিভাইড করবো তখন ডেন্সিটি আসবে 5000। ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে বললো যে স্যার কোশ্চেন, এই কোশ্চেনটা বুঝি নাই। যদি তোমার কাছে মনে হয় যে কোশ্চেন গুলোর আনসার বের করতে গেলে, বাসায় হোমওয়ার্ক করতে গেলে পারবা না, কোথাও আটকে যাবা, তাহলে আমার কোশ্চেন করো। দরকার হলে তুমি স্ক্রিনশট নিয়ে রাখো এই ইয়েগুলো, প্রত্যেকটা অঙ্কের হিন্টস গুলা, যাতে অঙ্ক করার সময় কাজে লাগে।
কোশ্চেন নাম্বার ডি তে বলতেছে এটাও কি আর্কিমিডিস এর লটা ফলো করে কিনা, আর্কিমিডিস এর প্রিন্সিপাল ফলো করে কিনা। এটাও করবে, ওই আবার আগের মতো কথা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তারপর কোশ্চেন নাম্বার 5, সিচুয়েশনটা কেমন? দুইটা কন্টেইনার আছে, একটার মধ্যে ওয়াটার, একটার মধ্যে কেরোসিন। আচ্ছা, তোমরা একটু কোশ্চেনটা চিন্তা করো, আমি এত বকবক করবো না। তো কোশ্চেনটা খেয়াল করো আর ডান দিকে ছবিটা খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, ইফরাত উত্তর দাও। ইফরাত, হ্যাঁ ইফরাত, তাহলে আমাকে বলো, স্যার এখানে তাহলে দুইটা বোতল দেখা যায়, দুইটা কন্টেইনার দেখা যায়, এই দুইটার মধ্যে কি আছে? প্রেজেন্ট এখানে দুইটা কন্টেইনার আছে, কন্টেইনার গুলোর মধ্যে কি আছে? স্যার এক একটা স্যার প্রথম দিকে স্যার ফার্স্ট কন্টেইনারের মধ্যে যেটা হচ্ছে পুরো হোল ভলিউমটা হলো স্যার 100 কেজি মিটার ওর ভলিউম? ইনভার্স কিউব স্যার। আর ওটার মধ্যে হচ্ছে আর কি দোনো, না সরি স্যার, কি বলছি, আহ, ব- উম, ডেন্সিটি buoyancy, ডেনসিটি। আচ্ছা, বাম দিকের কন্টেইনারে ওয়াটার আছে আর হ্যাঁ। ডান দিকের কন্টেইনারে কি আছে? কেরোসিন। কেরোসিন আছে। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে যে ওয়াটার ডেন্সিটি আমরা জানি 1000, কেরোসিন ডেন্সিটি জানি 800। আর একটা জিনিস আছে যে 75 সিএম, এটা দিয়ে কি বোঝায়? যে ওয়াটারের ডেপথ হচ্ছে 75 সেন্টিমিটার। আচ্ছা, ভালো কথা। এখন কোশ্চেন নাম্বার সি তে যেটা বললো, আর একটা কি হচ্ছে যে এখানে ডান দিকে একটা অবজেক্ট আছে, দ্যাট ইজ এ ভলিউম 400 সিএম কিউব। এখন এরপরের কথা, আমরা সি তে যাই, যে determine the amount of pressure at the bottom of the first container. প্রথম কন্টেইনারে একদম নিচে, কন্টেইনারের নিচে এইখানে কতটুকু প্রেসার তৈরি হবে ডিউ টু দ্য ওয়েট অফ ওয়াটার। এই যে 75 সেন্টিমিটার ওয়াটার আছে, ডেপথের ওয়াটার, এটা কন্টেইনারের নিচে কতটুকু প্রেসার দিবে, এটা খুব সহজেই বের করা যায়। কোন ফর্মুলা কাজে লাগবে ইফরাত? কি ইফরাতের কি হলো? আচ্ছা, তুষি বলো, তুষি। জি স্যার, আচ্ছা, কি বলবো? হ্যাঁ, এই যে আমি এখন বের করতে চাই এই the pressure acting on the bottom of the container, এই যে ফার্স্ট কন্টেইনার, যেখানে পানি আছে, ওয়াটার আছে, তো এটা কোন ফর্মুলা দিয়ে বের করব প্রেসারটা? স্যার এই ছিল জিপিএ। আচ্ছা ঠিক আছে, তো এই স্রোতে আসবে কত? এই স্রোতে ইউজ করলে আসবে 7350, হ্যাঁ, এত প্যাসকেল আসবে। ভালো কথা। কোশ্চেন নাম্বার ডি, ডি তে কি বলে? ডি এর কথা একটু খেয়াল করো।
the given body is released in the first container, then again in the second container. ওই যে 400 cm3 ভলিউমের অবজেক্টটা তাকে একবার ওয়াটারের মধ্যে রাখবো আরেকবার কেরোসিনের মধ্যে রাখবো। Compare the buoyancy with mathematical logic. তাহলে তারা কতটুকু buoyancy ফিল করবে? এমনিতে একটু আইডিয়া করে বলো তো, যে তামান্না একটু বলো আইডিয়া করে অঙ্ক করার আগেই, যে কেরোসিনের মধ্যে রাখবো আর ওয়াটারের মধ্যে রাখবো, কার মধ্যে buoyancy বেশি কাজ করবে? অবজেক্টটাকে রাখলে কোথায় সে? তো ওয়াটারে ওয়াটারে, হ্যাঁ। কারণ আমরা বলি যে buoyancy ফর্মুলা হচ্ছে ভি রো জি, হ্যাঁ, ভি রো জি, রোটা হচ্ছে অ্যাকচুয়ালি লিকুইডের ডেনসিটি। তো আমি যদি ডেন্সার মিডিয়ামে রেখে দেই, ডেন্সার মিডিয়ামে রেখে দিলে কি হবে? ডেন্সার মিডিয়ামে রেখে দিলে আপওয়ার্ড পয়েন্ট ফোর্সটা বেশি হবে। আমরা কিভাবে বের করতে পারি এখানে? হিরো কি দিয়ে? তো আমরা বের করতে পারবো যে ভি রো জি দিয়ে। সো buoyancy in the first container যদি বলি FB1, buoyant force in the first container, সেক্ষেত্রে অবজেক্টের ভলিউম টাইমস ওয়াটার ডেন্সিটি টাইমস জি। আর সেকেন্ড কন্টেনারের ক্ষেত্রে ওয়াটার ডেন্সিটি বদলে কেরোসিনের ডেন্সিটি দিয়ে দিব। সো দুই ক্ষেত্রে দুই রকমের ভ্যালু আসবে, ফার্স্ট কন্টেনারে আসবে 3.92, সেকেন্ড কন্টেনারে আসবে 3.136। ঠিক আছে, আচ্ছা এই তো। তারপরে আচ্ছা একটা কথা বলে দেই, যে আমি করছিলাম এই চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত আমি যতটুকু নোট বানাইছি সেই নোটটা দোকানে দিয়ে আসছি, তোমরা দরকার মনে করলে ফটোকপি করবো। ঠিক আছে, বলছিলাম ওই যে রংধনু স্যার ফটোকপির ওই দোকানটা দোকানটা কখন খোলা থাকে? খোলা থাকে। তো এখন তো সকালেই খোলা থাকে, সকালে রাত্রেও মনে হয় 8টা 9 পর্যন্ত খোলা থাকে। সকালে মনে করো স্কুল টাইম যখন আমরা খুলতাম, স্কুল টাইম যখন যেতাম তখন তো সকালে খুলে ফেলতাম 8টার দিকে। আমরা যখন স্কুলে যেতাম তখনই খোলা থাকতো দোকানটা। তো তুমি 9টা 10টার দিকে গেলে হয়তো বাবা। তো এখানে চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত এরকম যে শর্ট কোশ্চেন গুলো আমি তোমাদের পড়াইছি, তারপরে ক্রিয়েটিভ কোশ্চেন গুলা, বোর্ডের ক্রিয়েটিভ কোশ্চেন গুলা যেগুলো কিনা টেস্ট পেপারও আছে, সেগুলো আনসার গুলো সহ হিন্টস সহ দেওয়া আছে। আর ওই কিছু ইকুয়েশন আছে, হ্যাঁ, চ্যাপ্টার 1 এর ইকুয়েশন, সবগুলো চ্যাপ্টার বইয়ের মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার ইকুয়েশন একটা জায়গায় কম্পাইল করা। তারপরে কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন, সিম্বল, সেগুলা তো দেখতে পারো। তোমাদের যতটুক ওই প্রয়োজন মনে হয় ততটুক ফটোকপি করে নিতে পারো, দেখতে পারো সেখান থেকে যদি দরকার লাগে। তারপরে কোশ্চেন নাম্বার 6টা দেখি। এই যে আমি আজকে যতগুলো কোশ্চেন করাইতেছি সবগুলো কিন্তু হোমওয়ার্ক থাকবে, সবগুলো কষ্ট করে হোমওয়ার্ক করে দিবা। যদি এখন না বুঝো তাহলে আমরা বলবো স্যার বুঝি নাই। আমি যে এই ভিডিওটা দিয়ে দিব ইউটিউবে, এই ভিডিওটা দিয়ে দিব, হ্যাঁ। তো সব তো লেখা দেখবাই, আমি কি কথা বলছি, কোথায় হিন্টস দেখাইছি সবই তো দেখবা। তো সবগুলা করবা, যতগুলো অঙ্ক দেখাচ্ছি সবগুলা করবা। তো দিনাজপুর বোর্ড 17, এটা একটু দেখি।
তাহলে কি হলো? A water vessel of mass 300 kg having volume of 900 cubic meter floats on water. ওয়াটার ভেসেল মানে নৌকা টাইপের একটা জিনিস, পানির মধ্যে ভাসে, যার ভলিউম হচ্ছে 900 m3, মাস হচ্ছে 300। হ্যাঁ, এটা পানির মধ্যে ভাসে। এই যে মনে করছে যে এটা এরকম একটা ওয়াটার ভেসেল, নৌকা টাইপের কিছু একটা মনে করতে পারো, যেটা পানির মধ্যে ভাসতেছে। মাস কত? 300, ভলিউম হচ্ছে 900 কিউবিক মিটার। এই যে পানির মধ্যে ভাসে, এই সময় কি হয়? এর উপরে 2.94 টাইমস 10⁶ নিউটন এতটুকু বুয়ান্সি ফোর্স কাজ করে। আমরা বলি কি, যে কোনো জিনিস যেটা পানির মধ্যে ভাসে, যদি সেটা পানির মধ্যে পার্শিয়ালি সাবমার্জ হয়ে ভাসে, এখানে ব্যাপারটা দেখানো হচ্ছে এরকম যে এই অবজেক্টটা পানির মধ্যে পার্শিয়ালি সাবমার্জ হয়ে ভাসতেছে। তো এই সময় কি হয়? আমরা বলি যখন পার্শিয়ালি সাবমার্জ হয়ে ভাসে, তখন তার এই ওয়েট, ডাউনওয়ার্ড ওয়েট যত হয়, বুয়ান্সি ফোর্সও তার সমান হয়, তাই না? এটা ওয়েট যতটুকু নিচের দিকে কাজ করে, তার উপরে বুয়ান্সি ফোর্সটাও একই পরিমাণে কাজ করে। এর ফলে সেটা পানির মধ্যে স্টেবল থাকে, উপরে ওঠে না, নিচেও নামে না। তো তার উপরে বুয়ান্সি ফোর্স কাজ করতেছে কতটুকু? 2.94 টাইমস 10⁶ এত নিউটন বুয়ান্সি ফোর্স কাজ করতেছে, আর ওয়েটও কাজ করতেছে একই পরিমাণ। দুইটা কাটাকাটি করে ব্যালেন্স হয়ে 0। এই কারণে সেটা ডুবেও না, নিচের দিকেও নামে না, উপর দিকেও আর ওঠে না। আচ্ছা, এখন এটাকে কি করা হইলো? এটা দিয়ে সাবমেরিন বানানোর চেষ্টা করা হইলো। এটা দিয়ে সাবমেরিন বানানো হবে। সাবমেরিন কি করে? সাবমেরিন কি আর পানির মধ্যে ভেসে থাকে? সাবমেরিন তো পানির ভিতরে ডুবে থাকে। তো এটাকে কিছু মডিফাই করে, কারিগরি করে এটাকে চেঞ্জ করে ফেলবো, সাবমেরিন বানাবো। আচ্ছা, ভালো কথা, শখ হলে বানাবে, অসুবিধা কি? তো এখানে কারেকশন আছে কোশ্চেনের মধ্যে। মাছটা 300 কেজি হওয়ার কথা না, মাছটা কত হওয়ার কথা? 3 লাখ কেজি হওয়ার কথা, 300,000। ভুল আছে এটা। তো মাছটা 300 না হয়ে 300,000 হওয়া উচিত। আমরা দেখবো সেটা কেন। কোশ্চেন নাম্বার সি তে দেখো, হাউ মাচ পোর্শন অফ ভলিউম অফ দ্য ওয়াটার ভেসেল ইজ ইমার্সড when it floats on water? এই নৌকাটা পানির মধ্যে যে ভাসতেছে, তার পুরো ভলিউমের কতটুকু অংশ ডুবে থাকে? তার পুরো ভলিউমের কতটুকু পানির মধ্যে ডুবে আছে আর কতটুকু ভেসে আছে? তো আনসারটা হলো যে 1/3 পরিমাণ ভেসে থাকে, সরি না, 1/3 পরিমাণ ডুবে থাকে আর বাকি 2/3 ভেসে থাকে। কিভাবে? অবজেক্টটা কতটুকু ডুবে থাকে সেটা আমরা বের করতে পারি তার বুয়ান্সি ফোর্স থেকে। আমরা জানি না যে পয়েন্ট ফোর্স কি সমান? FB equals to volume of displaced liquid times density of liquid times G। তিনটা জিনিস না? একটু আগে আমরা দেখছিলাম যে একটা অবজেক্টের উপরে কি পরিমাণ বুয়ান্সি ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে তিনটা জিনিসের এই প্রোডাক্ট। প্রথমে দিতে হবে ভলিউম অফ ডিসপ্লেস লিকুইড, সে কতটুকু ভলিউমের ওয়াটার ডিসপ্লেস করে। তারপরে দিতে হবে লিকুইডের ডেন্সিটি, নট দ্য অবজেক্ট ডেন্সিটি, লিকুইডের ডেন্সিটি দিতে হবে, আর জি। এখন অবজেক্টটা কি পরিমাণ ওয়াটারকে ডিসপ্লেস করে? হোয়াট ইজ দ্য ভলিউম অফ ডিসপ্লেস ওয়াটার? দ্য ভলিউম অফ ডিসপ্লেসড ওয়াটার ইজ ইকুয়াল টু দ্য ভলিউম অফ ইমার্সড পোর্শন ইন দ্য লিকুইড। অবজেক্টটা পানির মধ্যে যতটুকু ডুবে থাকে, সে ততটুকু ওয়াটারকে কিন্তু ডিসপ্লেস করে না, তার চেয়ে বেশি করে। একটা অবজেক্ট পানির মধ্যে যতটুকু ডুবে থাকবে, ঠিক ততটুকু পরিমাণ ওয়াটারকে সে ডিসপ্লেস করে, তাই না? ততটুকুই হবে। হ্যাঁ, একটা অবজেক্ট যদি পানির মধ্যে নাই ফালি, পানির মধ্যে ফেললাম না, পানির উপরে আছে, তাহলে সে কোনো ওয়াটার ডিসপ্লেস করছে? করে নাই। হ্যাঁ, তো তার কোন অংশ ডুবেও নাই, সে কোনো ওয়াটার ডিসপ্লেস করে নাই। কিন্তু তার যদি একটা পার্ট ডুবে থাকে, অবজেক্টের একটা পার্ট পানির নিচে ডুবে আছে, যতটুকু পার্ট ডুবে আছে ঠিক ততটুকু ওয়াটারকে সে ডিসপ্লেস করছে। তো এই জন্য আমরা বলতেছি যে সে ডিসপ্লেসড লিকুইডের ভলিউম ইকুয়ালস টু দ্য ইমার্সড পোর্শন ভলিউম। সেটার নাম দিলাম ভি প্রাইম, ভি ড্যাশ। হ্যাঁ,
তাহলে এখান থেকে ভি ড্যাশের মান বের হয়, কিভাবে বের হয়? বুয়ান্সি ফোর্সের ভ্যালু কত দিছি? এটা 2.94 টাইমস 10^6 বুয়ান্সি ফোর্সের ভ্যালু। ডেন্সিটি অফ ওয়াটার জানি 1000, জি এর ভ্যালু 9.8। হ্যাঁ, এর ফলে দেখা যায় ভি ড্যাশ মানে ইমার্সড ভলিউম ইন লিকুইড, সেটা আসে 300। তো অবজেক্টের পুরোটা ভলিউম হচ্ছে 900, আর পানির নিচে ডুবে থাকে 300। তাহলে কতটুকু ডুবে থাকে? টোটাল ভলিউমের 1/3। ঠিক আছে, 1/3 ডুবে থাকে। আচ্ছা, তো এটা আমরা বের করতে পারি এখান থেকে। কোশ্চেন নাম্বার ডি, to be succeed in the last step what kind of change should be taken, explain the mathematical logic। আমরা দেখতেছি এটা যেহেতু 3/1 ডুবে থাকে আর বাকি 2/3 ভেসে থাকে, তাহলে কিন্তু নৌকা হইলো, কিন্তু সাবমেরিন হইলো না। সাবমেরিন করতে গেলে কি করতে হয়? সাবমেরিন বানাতে গেলে এমন হইতে হয় যে সাবমেরিনটা পানির ডেন্সিটি সমান হবে। সাবমেরিনের ডেন্সিটি পানির ডেন্সিটি সমান হইলে সে তখন পানির মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। যখন কোনটা অবজেক্টের ডেন্সিটি সাবমেরিন ডেন্সিটি পানির ডেন্সিটির ইকুয়াল হয়, তখন সাবমেরিনটা এই পানির ভেতরে যে কোনো জায়গায় ডুবে থাকতে পারে। হ্যাঁ, তার কোনো সমস্যা হয় না, তার মধ্যে কোনো এই রেজাল্টেন্ট ফোর্স কাজ করে না। হ্যাঁ, যে কোনো জায়গায় সে ডুবে থাকতে পারে। তাহলে কি করতে হবে? তাহলে সাবমেরিন ডেন্সিটি কত হওয়া উচিত? ওয়াটার ডেন্সিটি সমান হওয়া উচিত। তাহলে এরকম যদি করতে চাই কি করব? তাহলে এজন্য আমরা বলি টু মেক দ্য ফুললি ইমার্সড ফ্লোটিং সাবমেরিন দ্য ডেন্সিটি অফ ওয়াটার ভেসেল শুড বি ইকুয়াল টু দ্য ডেন্সিটি অফ ওয়াটার। সেখান থেকে আমরা মাস বের করতে পারবো যে অবজেক্টের মাস হওয়া উচিত 900,000 কেজি। একটু আগে বলছিলাম যে অবজেক্টের মাস ছিল 300,000 কেজি, 3 লক্ষ কেজি। বানাইতে হবে কতটুকু? 9 লক্ষ কেজি। তাহলে 6 লাখ কেজি বাড়াইতে হবে। ওকে, ঠিক আছে। এই 6টা কোশ্চেন তোমরা কইরো, সলভ করো, ইনশাআল্লাহ আমরা হোমওয়ার্ক জমা দিবা। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা নেক্সট দিনে বাকি অংশগুলো দেখবো, চ্যাপ্টারের বাকিগুলো। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে?